আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমরা কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টির আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2022-এর আমরা সমাধান লক্ষ্য করব। এখানে উদ্দীপক দেওয়া আছে যে 1500 জুল শক্তি সম্পন্ন। এটা কিন্তু 1500 জুল, এর মানে এটা কিন্তু আমাদের কাজ, কিন্তু এটা কিন্তু আমাদের ক্ষমতা না। এত জুল শক্তি সম্পন্ন দুটি বৈদ্যুতিক মোটর একই সাথে কাজ করছে। দুইটা মোটর লাগানো হয়েছে, দুইটা মোটর মূলত একই সাথে কাজ করতেছে। এখন কি বলছে, একটি মোটর 15 কেজি ভরের বস্তুকে 8 মিটার উপরে তুলছে, যে অপর আরো একটি অর্থাৎ অন্যটি 12 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলছে। এখন আমাদের ক নাম্বার প্রশ্নটা কি বলছে, ক নাম্বারে বলছে শক্তির নিত্যতা কি। এটা আমরা সবাই জানি যে শক্তি হচ্ছে কি অবিনশ্বর, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় করা মাত্র। এটা বললে কিন্তু আমাদের হয়ে যাবে। এখন খ নাম্বারে কি বলছে, খ নাম্বার প্রশ্ন বলছে কি বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো। খ নাম্বারে আমাদের 2 মার্ক পাওয়ার জন্য আমরা একটা কাজ করবো যে এক কথার সিস্টেম একটা অ্যান্সার দিব। তাহলে এখানে কি বলবো, বায়োমাস। বায়োমাস জিনিসটা কি, আমরা বলবো যে বায়োমাস বলতে ওই সব পদার্থকে বোঝায় যে সকল পদার্থ থেকে আমরা শক্তি উৎপন্ন করতে পারি। এখন সেই সকল পদার্থগুলো কি একটু বলে দিব। সেই সকল পদার্থগুলোর মধ্যে আমরা বলতে পারি কাঠের কথা বলতে পারি, গাছের কথা বলতে পারি, কাঠের জ্বালানির কথা বলতে পারি, তুষের কথা বলতে পারি। এরপর কি বলতে পারি, এরপরে আমরা বলতে পারি ঘাস লতা পাতাকে বলতে পারি। এগুলো থেকে কিন্তু খুব সহজেই কিন্তু শক্তিতে রূপান্তর করা যায়, শক্তি উৎপন্ন করা যায়। আবার এই বায়োমাস থেকে আমরা খুব সহজেই আবার বায়োগ্যাসও উৎপন্ন করতে পারি। আমাদের রান্না বান্নার কাজে সে করতেছি, আমরা ইউজ করতেছি আমরা এগুলোকে, তাই না? তাই আমরা বলতে পারি যে বায়োগ্যাসকে নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস বলা হয়। শেষ, এটা বলে কিন্তু হয়ে যাবে। এখন গ নম্বরে কি বলছে, প্রথম মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। আমরা আগে উপাদানগুলো লিখে নিব, লিখে নেওয়ার পর আমরা বুঝবো যে আমাদের এখানে কোন সূত্রটা বসবে। আমাদের উপাদানগুলোই বলে দিবে এখানে আমরা কোন সূত্র বসাবো। তাহলে আসে গ নাম্বারে। আমরা কি বলছে 1500 জুল, তার মানে এটা ডাব্লুর মান বা ই এর মান আমরা যেটাই বলি না কেন, এটা হচ্ছে কত 1500 জুল। 1500 জুল 1500 জুল শক্তি সম্পন্ন দুটি বৈদ্যুতিক মোটর একই সাথে কাজ করছে। একটি মোটর আমাদের কিন্তু বলছি প্রথম মোটরের ক্ষেত্রে, সুতরাং আমরা প্রথম মোটরের ক্ষেত্রেই নেব। একটি মোটর 15 কেজি ভরের বস্তুকে, তার মানে এটা হচ্ছে এম এর মান, এম ইকুয়াল টু হচ্ছে কি 15 কেজি। 15 কেজি ভরের বস্তুকে 8 মিটার উপরে তুলছে, তার মানে এইচ ইকুয়াল টু হচ্ছে কত 8 মিটার। এটা গেল। এখন এখান থেকে আমাদের কি বলছে, প্রথম মোটরটির কর্মদক্ষতা অর্থাৎ এটা ইকুয়াল টু কি ওয়াট। ঠিক আছে, এখন আমরা এটা বলতে কি বুঝি, আমরা একটু মূলত ভালো করে জানি যে এটা বলতে আমরা জানতাম কি, এটা ছিল পি, এটা ছিল পি ড্যাশ, কিন্তু কি ছিল 100%। এটা মানে কি ছিল, মোট প্রদত্ত ক্ষমতা ছিল, মোট প্রদত্ত ক্ষমতা। এটা কি ছিল, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। এখন কথা হচ্ছে এখানে কি আমাদের ক্ষমতা নিয়ে কিছু বলছে না, আমাদের কিন্তু ক্ষমতা দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল আমাদের কি হবে, এখানে হবে আমাদের কি মোট মোট প্রদত্ত কাজ, প্রদত্ত কাজ। এখানে কি হবে, কার্যকর কাজ, কার্যকর কাজ ইনটু কত হবে 100%। এইভাবে যদি সূত্রটা বসাতে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডাইরেক্ট, আমরা এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি কার্যকর কাজ, তার মানে এটা ইকুয়াল টু, আমরা এটাকে ডাব্লিউ দ্বারা চিহ্নিত করি, এটা হচ্ছে ডাব্লিউ ড্যাশ ইনটু কত 100%। এখন এখানে ডাব্লিউ ড্যাশ আমরা লক্ষ্য করছিলাম কিন্তু এর আগে যেটা পি ড্যাশ ছিল, পি ড্যাশ মানে কি ছিল, যেটা কাজ করতেছে, তার মানে কি এমজি এইচ বাই টি ছিল। তাহলে এখানে কি আমার কৃত কাজ, ডাব্লিউ ড্যাশ বলতে কি কৃত কাজ, মানে কার্যকর কাজ, কতটুকু কাজ করছে, যতটুকু প্রদান করছি এমনটা কিন্তু না, কাজ করছে কতটুকু। এর মানে এটা আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, এম এস জানি। এম এস বলতে ডাব্লিউ বলতে মেইন সূত্র হচ্ছে কি এফ এইচ জানি, এফ বলতে কি এম জি, সুতরাং কি এম জি এইচ হয়, তো আমরা লিখতে পারি এম জি এইচ বাই ডাব্লিউ 100%। তাহলে এখানে এম এর মান আমাদের দেওয়া আছে কত 15, জি বলতে 9.8, এইচ বলতে আছে আমাদের 8 মিটার,
এরপরে ডাব্লু বলতেছিল 1500, এটা হচ্ছে কি 100%। তাহলে যদি আমরা এখান থেকে হিসাব নিকাশ করি তাহলে কি পাচ্ছি? এখান থেকে আমরা এখান থেকে লক্ষ্য করি, এখানে এই দুইটা শূন্য কাটা, 15 কাটা, তার মানে এটা গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে হয় 64, 64 হচ্ছে 4, হাতে হচ্ছে 6, 8 লং 72, 72 আর 6 হচ্ছে 78, এর মানে 78.4%। এটা হচ্ছে মূলত অ্যান্সার। এবার আসি আমরা ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে মোটর দুটির শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তির সংরক্ষণশীলতার নীতির আলোকে ব্যাখ্যা করো। এখন এখানে আমাদের যে মোটর দুটা কাজ করতেছে, এই মোটর দুইটার শক্তির রূপান্তর প্রক্রিয়া, অর্থাৎ কি ছিল, কি হলো, কতটুকু কাজ করলো, আমাদের কিন্তু মূলত মেইন যেটা সমস্যা হয় ফিজিক্সের আমাদের এই ঘ নাম্বার প্রশ্নগুলোর ক্ষেত্রে, আমরা প্রশ্নটাই বুঝি না। এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমাদের মেইন যেটা কাজ হচ্ছে আগে প্রশ্নটা বোঝা। যদি আমরা প্রশ্নটা বুঝে থাকি আমাদের জন্য অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে আগে বুঝি আমরা এটা, যে মোটর দুটির শক্তি রূপান্তর প্রক্রিয়া শক্তির সংরক্ষণশীলতার নীতির আলোকে ব্যাখ্যা করো। একটু যদি আমি লক্ষ্য করি, আমরা এর আগে লক্ষ্য করছিলাম একটা বস্তুকে উপর থেকে নিচে অথবা নিচ থেকে যখন উপরে নিক্ষেপ করতাম তখন আমাদের কি হইতো? তো আমাদের বিয় শক্তি গতিশক্তিতে রূপান্তর হতো, অথবা গতিশক্তি আমাদের বিয় শক্তিতে রূপান্তর হতো, কি তাই না? অর্থাৎ পরবর্তীতে লক্ষ্য করতাম প্রত্যেকটা জায়গায় আমরা যে কোনো জায়গায় যাইতাম না কেন, দুইটা আমরা যোগ করতাম, যোগ করে দেখতাম যে শক্তি কি একই ছিল। এই জন্য আমরা বলতে পারতাম যে শক্তির নিত্যতা মেনে চলতেছে, কি তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে শক্তির রূপান্তর বলতে কি বুঝি? আমরা শক্তির রূপান্তর, কেন শক্তির রূপান্তর করতেছি বা কেনই বলবো এটা, এর কারণটা হচ্ছে কি, সবাই জানি যে শক্তির একটা নিত্যতা আছে। নিত্যতা বলতে কি, যে শক্তি হচ্ছে অবিনশ্বর, এটা সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। তাহলে এটার ক্ষেত্রে কি হবে সেটা আমাদের ব্যাখ্যা করা হচ্ছে মেন। আমরা যদি লক্ষ্য করি এখানে একটা যন্ত্র ধরি, এটা মনে করি একটা যন্ত্র। এই যন্ত্রে মনে করি লেখা আছে কত, ধরে নিলাম 100 ওয়াট লেখা আছে, 100 ওয়াট লেখা আছে, সে কাজ দিচ্ছে মনে করি যে 60 ওয়াটের, 60 ওয়াটের কাজ দিচ্ছে। তাহলে বাকিটা কি হচ্ছে? অপচয় হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা বা মোট শক্তি, যেটা ধরি না কেন, এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা ইকুয়াল, তাহলে এটা কি হবে? কাজ করছে মানে কি, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা যোগ কি হবে? অপচয় করা ক্ষমতা, অপচয় ক্ষমতা। আমরা যদি এই দুইটা যোগ করি, যোগ করে কোনটা পাবো? এটা পাবো, তাই না? এটা কিন্তু আমরা ভালো করে জানি যে মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা কতটুকু আমাদের যদি আমরা ওটাতে মানে কি প্রয়োগ করি, প্রয়োগ করার পর মোট প্রদত্ত ক্ষমতা ঠিক থাকবে কিনা? হ্যাঁ, ঠিক অবশ্যই থাকবে। সেটা হয়তো আমাকে কিছু কাজ দিবে আর কিছু দিবে না, কিছু কাজ হয়তো আমার ক্ষয় হয়ে যাবে, কিছু অপচয় হবে, কিছু নষ্ট হবে, এমনটা হতে পারে। তার মানে আমরা বলতে পারি মোট প্রদত্ত ক্ষমতা ইকুয়াল যেটা কাজ করছে সেটা হচ্ছে কি, কার্যকর ক্ষমতা, যোগ কি হবে? যেটা আমাদের কাজ করে নেই, অপচয় হয়েছে, ওইটা হচ্ছে কি, অপচয় ক্ষমতা। এই দুইটা মিলে তো হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, তাই না? তাহলে এখানে আমাদের কি আছে? কাজ দেওয়া আছে, তাহলে মোট প্রদত্ত কাজ, তাহলে মোট প্রদত্ত কাজ ইকুয়াল টু কি হবে? মোট প্রদত্ত কাজ ইকুয়াল কার্যকর কাজ যোগ কি হবে? অপচয় কাজ হবে। এর মানে কি? এর মানে যদি আমরা লক্ষ্য করি আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কার্যকর কাজটা বের করব এবং এই অপচয় করা কাজটা বের করব। যদি আমরা কার্যকর কাজ আর অপচয় কাজটা বের করি, ঠিক আছে, বের করলে বুঝতে পারবো যে সম্পূর্ণটা এটাই আসছে। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, শক্তির নিত্যতা মেনে চলে। শক্তির নিত্যতা বলতে মেনে চলে বলতে, শক্তির নিত্যতা মেনে চলে বলতে আমরা বোঝাচ্ছি যে কিছু পরিমাণ কাজ, অর্থাৎ 1500 জুলের মধ্যে কিছু পরিমাণ কাজ আমাদের এতটুকু করতেছে আর কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা বললেই কিন্তু আমাদের সেই শক্তির রূপান্তর হয়ে যাবে। এখন এখানে শক্তির রূপান্তর বলতে আরো একটা জিনিসকে বুঝতে পারি আমরা, কারণ বস্তুটা এক জায়গায় ছিল আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এখানে কোন শক্তি কাজ করতেছে? এর মানে কি, সঞ্চিত শক্তি মানে কি, বিয়োগ শক্তি। এর মানে আমরা বলতে পারি যে বিয়োগ শক্তিটা নির্ণয় করে নিব, ঠিক আছে। পাশাপাশি আমরা অপচয়কৃত যে কাজ আছে আমরা সেটা বের করে নিব, বের করে নিয়ে আমরা ব্যাখ্যা করে দিব, আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম এই দুইটা মোটরের কার্যকর কাজ বের করা এবং অপচয় করা কাজ বের করা, কারণ আমাদের এই মোট প্রদত্ত কাজ কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে।
এখন তাহলে আসি আমরা প্রথম মোটরের ক্ষেত্রে। প্রথম মোটরের ক্ষেত্রে এখানে আমাদের উপাদান কি কি দেওয়া আছে? আমাদের উপাদান দেওয়া আছে 1500 জুল। এটা কিন্তু হচ্ছে আমাদের কি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে 1500 জুল। 1500 জুল। শক্তি সম্পন্ন দুটি বৈদ্যুতিক মোটর একই সাথে কাজ করছে একটি মোটর। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে আসে, এটা হচ্ছে এম এর মান, এম ইকুয়াল হচ্ছে কি 15 কেজি। এরপরে কি 8 মিটার উচ্চতা, মানে এস ইকুয়াল হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ ড্যাশটা আমরা বের করে নেব। ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, তাহলে আমরা ডাব্লিউ ড্যাশ বলতে আমরা কি জানি? এমজি এইচ। এই ডাব্লিউ ড্যাশ যে এমজি এইচ হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে তা কি ওই যন্ত্রটার ক্ষেত্রে কি ওটা হচ্ছে বিভব শক্তি। কারণ তাকে এক রূপ থেকে আরেকটা রূপে নিয়ে যাচ্ছে। আমরা কি জানি যে কোন একটা বস্তুকে এক অবস্থান থেকে আরেকটা অবস্থায় নিয়ে গেলে যে কাজ করে সেটাকে আমরা বিভব শক্তি বলি। ঠিক এটাই, এক স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাচ্ছে এমনটা আর কি। এই জন্য আমরা বলতে পারি যে বিভব শক্তিও আমরা বলতে পারি যে প্রথম মোটরের বিভব শক্তি, এটা বললেও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে এখানে এম এর মান হচ্ছে 15, জি বলতে 9.8, এইচ বলতে হচ্ছে 8। যদি আমরা হিসাব করি আমরা তো পাচ্ছি 1176 এত জুল কি কাজ করতেছে। তাহলে কাজ করা না কতটুকু? এটা কিন্তু হচ্ছে আমাদের কি কার্যকর কাজ। ঠিক আছে, এটা কি লব্ধ কার্যকর কাজ এটা। ঠিক আছে, আমরা তাহলে বলতে পারি যে লব্ধ কার্যকর কাজ হচ্ছে এতটুকু। তাহলে অপচয়কৃত কাজ বলে দিই, অপচয়কৃত কাজ ইকুয়াল টু কি হবে? ওই যে আমাদের মোট প্রদত্ত কাজ ছিল এতটুকু, এখন কাজ করতেছে এতটুকু, তার মানে 1500 মাইনাস কত? 1176 কি? ঠিক আছে, তাহলে যদি আমরা বিয়োগ করি তার মানে পাচ্ছি 4, এরপরে হাতে 1 8, তার মানে 2 324। তাহলে অপচয়কৃত কাজ কতটুকু? 324 জুল। তাহলে বলতে পারি যে প্রথম মোটরের ক্ষেত্রে যে যন্ত্রটি 1500 জুল শক্তি সম্পন্ন হলেও আমাদের লব্ধ কার্যকর কৃত কাজ বা শক্তি দিচ্ছে আমাদের 1176 জুল, আর অপচয় করতেছে 324 জুল। ঠিক সেম ভাবে আমরা ওই দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমরা বের করে নিব। মানে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আসি। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে তাহলে এখানে কি কি দেওয়া আছে? এটা ডাব্লিউ ইকুয়াল টু হবে কত? 1500 জুল। এম এর মান হচ্ছে আমাদের 12 কেজি। এরপরে এইচ হচ্ছে আমাদের 10 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আমরা ডাব্লিউ ডাবল প্রাইম ধরে নিচ্ছি ইকুয়াল টু হোয়াট? তাহলে ডাব্লিউ ডাবল প্রাইম ইকুয়াল কি হবে? এমজি এইচ, তাই না? মেন সূত্র কি? এমজি এইচ। তাহলে এম বলতে এখানে 12, জি বলতে 9.8, এইচ বলতে হচ্ছে 10। আমরা তাহলে পাচ্ছি 12 ইন্টু 9.8 ইন্টু 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1176 জুল। ঠিক আছে, দ্বিতীয় যন্ত্রটা কাজ করতেছে এতটুকু, তাহলে অপচয় করতেছে কতটুকু? অপচয়কৃত কাজ ঠিক সেম ভাবে এখানেও আমরা 1500 মাইনাস 1176 ইকুয়াল কত পাবো? 324। আমরা তাহলে বলে দিব এটার ক্ষেত্রেও যে দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এর বিভব শক্তি হচ্ছে বা যন্ত্রটি কৃত কাজ হচ্ছে মূলত 1176। ঠিক আছে, আর অপচয়কৃত কাজ হচ্ছে 324। এই পর্যন্ত যদি আমরা বলে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের বলছিল মোটর দুটির শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তির সংরক্ষণশীলতা নীতির আলোকে ব্যাখ্যা করো। তাহলে আমরা বলে দিলাম, আমরা তো বুঝতে পারলাম যে শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে যে আমাদের মোট কাজটা কি থাকবে? একই থাকবে। আমরা একটু লক্ষ্য করলাম যে আমাদের যে মোট কাজটা ছিল, মোট কাজটা ইকুয়াল টু কি ছিল? লব্ধ কার্যকর শক্তি যোগ কি ছিল? অপচয়কৃত শক্তি। আমরা লব্ধ কার্যকর শক্তি আর অপচয়কৃত শক্তি কিন্তু একই হয়েছে। এই জন্য এইভাবে আমরা একটু বলে দিব যে দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে লব্ধ কার্যকর শক্তি হচ্ছে এতটুকু এবং অপচয়কৃত শক্তি হচ্ছে এতটুকু। এই ছিল মূলত আজকের এই চট্টগ্রাম বোর্ড 2022 সমাধান। আশা করি আমরা সকলেই বুঝতে পারছি।